প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। চীনে গ্রীষ্মের শুরুতেই বিভিন্ন জায়গায় ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গেল সপ্তাহে বেইজিংয়ে বেল্ট অ্যান্ড রোড কূটনীতিকদের সাইক্লিং সিরিজ অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ৩৫তম তালিয়ান ম্যারাথনে বিশ্বের ৩৩,০০০ দৌড়বিদ অংশগ্রহণ করেন। এদিকে হুবেইতে হয়ে গেল প্রতিবন্ধীদের জন্য ষষ্ঠ জাতীয় হুইল চেয়ার ম্যারাথন। এছাড়াও অ্যারোস্পেস সিটিতে অর্ধ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত হল বেল্ট অ্যান্ড রোড ডিপ্লোম্যাটস সাইক্লিং সিরিজ ২০২৫। গেল সপ্তাহে শহরের পশ্চিম মেনথৌকো জেলায় এই সিরিজ অনুষ্ঠিত হয়। এতে ৩০টির বেশি দেশের প্রায় ৮০০ জন কূটনীতিক এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পুরুষ ও নারীদের ওপেন রোড সাইক্লিং গ্রুপ, পুরুষদের রোড সাইক্লিং এলিমিনেশন ল্যাব গ্রুপ, কূটনীতিক ও আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রুপ এবং গণ সাইক্লিং ট্যুর গ্রুপ, এই ৫টি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ইভেন্টের একটি প্রধান আকর্ষণ ছিল একটি ব্যস্ত নগরের বাণিজ্যিক কেন্দ্রে একটি পেশাদার সাইক্লিং ট্র্যাকের উদ্ভাবনী আয়োজন, যা এই অঞ্চলে নতুন শক্তি সঞ্চার করে। এদিকে একই সময় চীনের উপকূলীয় শহর তোংকাং জেলায় ৩৫তম তালিয়ান ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৫টি দেশ ও অঞ্চলের ৩৩,০০০ দৌড়বিদ অংশ নেন। অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে ৪৩০ জন বিদেশি আর প্রায় ১৩,০০০ স্থানীয় দৌড়বিদ তালিয়ান থেকে এবং ১৯,০০০-এর বেশি চীনের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেন। এই বছরের ইভেন্টে ১ লাখের বেশি নিবন্ধিত দৌড়বিদ অংশ নেন, যা এই দৌড়ের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ। ইভেন্টটিতে ৩টি দৌড় বিভাগ ছিল: পূর্ণ ম্যারাথন, অর্ধ ম্যারাথন এবং মজাদার দৌড়। পুরুষদের পূর্ণ ম্যারাথনে ইথিওপিয়ার অ্যাবে বা ডেসলে মনিয়ে ২ ঘন্টা ১০ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জেতেন। ইথিওপিয়ার কামাল হোসেন গেবি এবং কেনিয়ার সলোমন টিমো সোটার দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন। নারীদের দলে কেনিয়ার আকেনো মার্থা ২ ঘন্টা ২৯ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। আরও ২ ইথিওপিয়ান সিদা কেদির আদিলো এবং বারিকা গেব্রিয়ালা ইউহান্স দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেন। এরই মধ্যে সেরা চীনা দৌড়বিদ হিসেবে ও সিয়াংতোং এবং শেন নি যথাক্রমে পুরুষ এবং নারীদের মধ্যে শিরোপা অর্জন করেন। অন্যদিকে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের চিনম্যান শহরে প্রতিবন্ধীদের জন্য ষষ্ঠ জাতীয় হুইল চেয়ার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এই ম্যারাথনে দেশের ৪২টি দলের ৩ শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী ম্যারাথনের তুলনায় কম দূরত্বের এই ইভেন্টে অংশগ্রহণকারীরা ৬ কিলোমিটার পথ ধরে তাদের হুইল চেয়ারগুলো তাদের হাত দিয়ে চালিয়ে যান। শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতার পর পুরুষদের বিভাগে ইয়াং শিচুয়ান জয়ী হন। চীনের রাজধানী হাইতিয়ান জেলার বেইজিং অ্যারোস্পেস সিটিতে একটি রোমাঞ্চকর অর্ধ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। চীনের মহাকাশ দিবস উপলক্ষে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বেশিরভাগ অংশগ্রহণকারী মহাকাশ গবেষণার সামনের সারি থেকে আসা। এবার দৌড়ে এক মনুষ্যবাহী রোবট প্রথম এক পেসেটার হিসেবে অংশগ্রহণ করে। গত মাসে বেইজিংয়ে বিশ্বের প্রথম মানববাহী রোবট দ্বারা হাফ ম্যারাথন আয়োজনের পর এবার এই অনুষ্ঠান আয়োজিত হয়, যা দেশটির রোবোটিক্স শিল্পকে এগিয়ে নিতে
আশার আলো দেখায়। রওজা জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চলতি বছর চীন ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক আদান প্রদানকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশে যাত্রা করল চায়না বুক কর্নার। এই বিশেষ উদ্যোগটি শুধু দুটি দেশের সাহিত্য ও সংস্কৃতিকে একে অপরের কাছে নিয়ে আসবে না, বরং জ্ঞান চর্চার এক নতুন ক্ষেত্র উন্মোচিত করবে, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন এবং উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার লক্ষ্যে ঢাকার জাতীয় গ্রন্থাগারে উদ্বোধন করা হলো চায়না বুক কর্নার, যা দুই দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের পরিচালিত চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ যৌথভাবে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি জাতীয় গ্রন্থাগারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের প্রেসিডেন্ট তু চান ইওয়ান। অনুষ্ঠানের শুরুতে মোস্তফা সরোয়ার ফারুকীর হাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লেখা দেশ প্রশাসন বইয়ের প্রথম খণ্ড তুলে দেন তু চান ইওয়ান। এরপর তারা জাতীয় গ্রন্থাগারে সংযোজিত চায়না বুক কর্নার ঘুরে দেখেন। এ সময় মোস্তফা সরোয়ার ফারুকী চায়না বুক কর্নারের প্রশংসা করেন এবং দুই দেশের বই বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন। প্রাথমিকভাবে এই বুক কর্নারে সংস্কৃতি, ট্যুরিজম, ইতিহাস, শিক্ষা ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১,০০০ বই যুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরও বিভিন্ন বিষয়ে বইয়ের সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই বুক কর্নারে চীনা ট্রান্সলেটর ডিভাইসের মাধ্যমে চীনা ভাষা থেকে ইংরেজি কিংবা বাংলা ভাষায় অনুবাদ করে বইগুলো পড়তে পারবেন পাঠকরা। বর্তমানে চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৮টি চায়না বুক কর্নার রয়েছে। আমরা যৌথভাবে চীন বাংলাদেশ বন্ধুত্বের স্মরণে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে জাতীয় গ্রন্থাগারে চায়না বুক সেন্টার প্রতিষ্ঠা করেছি। এই সেন্টার বাংলাদেশের পাঠকদের ঐতিহ্যবাহী ও আধুনিক চীন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেবে। ভবিষ্যতে আমরা সেন্টারটি সংগ্রহ আরও বাড়াবো। এই চায়না বুক কর্নার শুধু বইয়ের একটি সংগ্রহশালা নয়, এটি বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বন্ধুত্বের একটি সেতু তৈরি করবে। আমি বলতে চাই, আমাদের এখনও সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমরা বর্তমানে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে কাজ করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা। সম্প্রতি পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। এই উপলক্ষে চীন জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। পিএলএ তাদের হাসপাতালগুলোতে পরিচালনা করে ট্রমা ড্রিল পরিবেশনা। চিয়াংসুতে ৪০ জন নার্সকে পুরস্কৃত করা হয়। উসিতে সামরিক চিকিৎসা প্রতিযোগিতা এবং ছেংতুতে ৩০ জন নার্সকে স্টারলাইট অ্যাঞ্জেল উপাধি প্রদান করা হয়। চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে নার্সের সংখ্যা প্রতি বছর গড়ে ৮% হারে বেড়েছে। দেশটিতে বর্তমানে ৪,০০০-এরও বেশি প্রতিষ্ঠান ৬০ ধরনের নার্সিং পরিষেবা প্রদান করছে। মানব সেবার মাধ্যমে যারা কাজ করে যান, তাদের হাত ধরেই বদলে যায় একটি দেশের স্বাস্থ্য খাত। ঠিক এমনই এক পরিবর্তনের গল্প এখন লেখা হচ্ছে চীনে। নার্সিং পেশাকে কেন্দ্র করে দেশটিতে এখন গড়ে উঠছে এক দৃঢ়, সুশৃঙ্খল এবং মানবিক কর্মী বাহিনী, যা নজর কেড়েছে বিশ্ববাসীর। বিশেষ করে দেশটির ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়নের ফলে এই পেশার অগ্রগতি হয়েছে চোখে পড়ার মতো। প্রতি বছর গড়ে প্রায় ৮% হারে বাড়ছে নিবন্ধিত নার্সের সংখ্যা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ১১৪তম আন্তর্জাতিক নার্স দিবসে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এনএইচসির এক প্রতিবেদনে উঠে আসে এই ইতিবাচক চিত্র।
শুধু হাসপাতাল নয়, রোগীর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে নার্সিং পরিষেবা। দেশ জুড়ে প্রায় 4000-এরও বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অপারেশন পরবর্তী পরিচর্যা থেকে শুরু করে প্রবীণ পরিচর্যা পর্যন্ত প্রায় 60টি ক্যাটাগরিতে এই সেবা প্রদান করছে। এই উদ্যোগে একদিকে যেমন বাড়ছে স্বাস্থ্যসেবার পরিধি, অন্যদিকে রোগীদের জন্য ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করছে। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে পুরো চীন জুড়ে পালন করা হয় নানান আয়োজন। পিপলস লিবারেশন আর্মি PL এর বিভিন্ন হাসপাতালে দেখা যায় ট্রমা কেয়ার ড্রিলের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম। পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের PLA 71তম গ্রুপ আর্মি হাসপাতালে দেখা গেল একটি ভিন্ন দৃশ্য, যেখানে আধুনিক নার্সিং এর অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মূর্তির সামনে দাঁড়িয়ে ঐতিহাসিক শপথ নিচ্ছেন নার্সরা। পাশাপাশি তাদের এই কাজের স্বীকৃতিস্বরূপ 40 জন নার্সকে দেয়া হয় বিশেষ সম্মাননা ও পুষ্পস্তবক। আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শপথ অনুসরণ করে যাব। রেড আর্মির চিকিৎসার চেতনাকে সমুন্নত রাখব, পাশাপাশি আমাদের প্রাথমিক চিকিৎসার দক্ষতা বৃদ্ধি করব এবং আমাদের সহযোদ্ধাদের জীবন ও নিরাপত্তা রক্ষার জন্য আমাদের চিকিৎসা সক্ষমতা জোরদার করব। চিয়াংশু প্রদেশের উশি শহরের একটি স্থানীয় সামরিক যৌথ লজিস্টিক সাপোর্ট সেন্টার তাদের অধিভুক্ত হাসপাতালগুলোর কর্মীদের জন্য আয়োজন করেছে চিকিৎসা সহায়তা দক্ষতা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের অসাধারণ দক্ষতা ও জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলার সক্ষমতা প্রদর্শন করেন। এদিকে PLA 63750 হাসপাতাল সম্প্রতি জরুরি অবস্থার মোকাবেলা, নার্সিং মূল্যায়ন এবং অপারেশনাল দক্ষতার সমন্বয়ে ক্লিনিক্যাল সিমুলেশনের আয়োজন করে। এই ধরনের প্রশিক্ষণ নার্সদের বাস্তব পরিস্থিতিতে আরও আত্মবিশ্বাসী ও কার্যকর করে তোলে। এছাড়া দক্ষিণ পশ্চিম চীনে সিচুয়ান প্রদেশের ছেংতুতে PLA এর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড জেনারেল হাসপাতাল 30 জন কর্মীকে স্টারলাইট অ্যাঞ্জেল উপাধিতে ভূষিত করেছে। এই সম্মাননা শুধু স্বীকৃতিই নয়, বরং কর্মীদের আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। এই স্বীকৃতি আমাদের সাদা পোশাকের যোদ্ধাদের নতুন পথে আরও দৃঢ়তার সাথে এগিয়ে যেতে এবং নতুন যুগে অবদান রাখতে উৎসাহিত করবে। এটি সামরিক ও বেসামরিক উভয় কর্মীদের স্বাস্থ্যসেবার উন্নতিতে আরও বেশি অবদান রাখতে সাহায্য করবে। নার্সিং পেশা ধীরে ধীরে এক নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে চীনে। এখানে একদিকে যেমন বাড়ছে কর্মীর সংখ্যা, তেমনি অন্যদিকে জোর দেয়া হচ্ছে তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের উপর। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ব্যতিক্রমী কাজের স্বীকৃতি এই পেশাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। হোসনে মোবারক সৌরভ, CMG বাংলা। বেইজিংয়ে গোলাপ গবেষণা ও চাষ বিষয়ক নবম আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বেইজিং গোলাপের জন্য বিখ্যাত, সমৃদ্ধ জিনগত সম্পদ আছে সেখানে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে আর সুগন্ধি পেতে দর্শনার্থীরা ভিড় করেন এই আয়োজনে। গোলাপ গবেষণা ও চাষ বিষয়ক নবম আন্তর্জাতিক সিম্পোজিয়াম বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বেইজিংয়ের মন্থৌকুয়ো জেলায় এই অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় উৎস থেকে 1000-এর বেশি গোলাপের জাত 5 দিনের এই ইভেন্টে প্রদর্শিত হয়। একটি অভ্যন্তরীণ প্রদর্শনী হল ছাড়াও ইভেন্টটিতে প্রায় 2,30,000 বর্গমিটার বিস্তৃত একটি গোলাপ থিমযুক্ত বিজ্ঞান মেলা এবং প্রদর্শনী এলাকাও স্থাপন করা হয়, যার মধ্যে 3টি দেশীয় বাগান আর 4টি আন্তর্জাতিক বাগান রয়েছে। আয়োজনটি গোলাপের জন্য একটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে। চীনে প্রায় 10,000 প্রজাতির গোলাপ রয়েছে, তাই গোলাপের সমৃদ্ধ জিনগত সম্পদের জন্য বেইজিংকে বেছে নেওয়া হয়। এই সিম্পোজিয়ামটি গোলাপ চাষের জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। উন্মুক্ত উদ্যানটিতে 7টি প্রদর্শনী অঞ্চল রয়েছে, এর মধ্যে 3টি প্রধান চীনা শহর বেইজিং, চংচৌ এবং নানিয়াং। চীনা গোলাপের জন্মস্থান হিসেবে সমাদৃত নানিয়াং উদ্যানে ফুলের সাজসজ্জা এবং এই অঞ্চলের 1000 বছরের গোলাপ চাষের ইতিহাস প্রদর্শন করে। ফুলের বাজার, ফুলের মিছিল এবং সঙ্গীত পরিবেশনা প্রাণবন্ত উৎসবের আনন্দ ছড়ায়। একদিকে অনেকে সম্মেলনে অংশগ্রহণ করেন, অন্যদিকে প্রদর্শনীর সঙ্গে সাংস্কৃতিক একটি মিশ্রণ তৈরি হওয়ায় উৎসবের আনন্দমুখর পরিবেশ বিরাজ করে চারপাশে। ফলে অনেক দর্শনার্থীকে এখানে এসে অবসর সময় কাটাতেও দেখা যায়।
বেইজিংয়ে ফুল ফোটার সময়কাল এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিস্তৃত, যা নগর ল্যান্ডস্কেপিংয়ের ক্ষেত্রে গোলাপকে একটি বিশেষ বৈশিষ্ট্য এবং উদ্যান নগর উন্নয়নের অংশ করে তোলে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। মাউন্ট এভারেস্ট বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটির তিব্বত অংশকে বলা হয় ছোমোলাংমা। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতে প্রাকৃতিক সব সৌন্দর্য যেন ঢেলে দেয়া হয়েছে। ছোমোলাংমার একাংশ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শুয়ে ফেইফেই শিখা। এই বোর্ডে লেখা আছে, আমি ছোমোলাংমা পর্বতে তোমার অপেক্ষা করি। হ্যাঁ, এই গগনচুম্বী পর্বতের বাদদেশে সুন্দর ভোরের সমুদ্র। আজ আমি ছোমোলাংমা পর্বতে যাব, আপনাদের দেখাবো এই পর্বতের সৌন্দর্য। সকালে হালকা বৃষ্টি হয়েছিল, এর মধ্যেই আমরা যাব। তবে যেতে যেতে বৃষ্টি থেমে গেছে। মেঘ ও কুয়াশার মাঝে তুষারাবৃত পাহাড়ের এক কোণ নিঃশব্দে উঁকি দিচ্ছে। এটা কি সেই ছোমোলাংমা পর্বত? আমি গাড়ি থেকে নেমে কাছে যাওয়ার আগে দূর থেকে তার দিকে তাকালাম। স্বর্গ ও পৃথিবীর ঠিক মাঝখানে বিশাল লুবারি সাদা পাহাড়টি মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ছোমোলাংমা পর্বত। ওই তো দেখা যাচ্ছে, সে নীরব ও গম্ভীর, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বিশ্বাসের মতো। বন্ধুরা দেখুন তো, আমার পিছনে হলো ছোমোলাংমা পর্বত। এটা বিশ্বের শীর্ষ পর্বত, সবচেয়ে উঁচু পর্বত। আর তো সকালে ওঠার সময় তো বৃষ্টি পড়ছিল। তখন আমি ভাবছিলাম যে আজকে হয়তো এই পর্বতের চেহারা দেখার সুযোগ পাবো না, হয়তো আজকে এই তো ভাগ্যবান হব না। কিন্তু আমরা তো অনেক চেষ্টা করে তো 1 ঘন্টা গাড়ি চালিয়ে এখানে পৌঁছার পরপর বৃষ্টি থেমে গেছে। আর আপনারা দেখুন, চারপাশে ঘন ঘন মেঘ, কিন্তু এই শুধু ছোমোলাংমা পর্বত তো আমাদের সামনে আছে। দেখুন তো কত ভাগ্যবান। ছোমোলাংমা পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে 8848.86 মিটার উঁচুতে হিমালয় পর্বতমালা চীন ও নেপালের সীমান্তে অবস্থিত। এটি পৃথিবীর চূড়া এবং অসংখ্য অভিযাত্রীর হৃদয়ে একটি পবিত্র স্থান। 1952 সালে নিউজিল্যান্ডের অভিযাত্রী এডমন্ড হিলারি এবং নেপালি শেরপা তেনজিং নোরগে প্রথম সফলভাবে এতে আরোহণ করেন। এরপর থেকে অসংখ্য মানুষ নিজেদের চ্যালেঞ্জ জানাতে এগিয়ে এসেছে, কেবল বিশ্বের শীর্ষে পৌঁছানোর জন্য এবং আকাশ ছোঁয়ার জন্য। যতবার তুমি উপরের দিকে তাকাবে, তা আত্মার প্রাপ্তি প্রকাশ। প্রতিটি আরোহণ যেন জীবনের সীমানার প্রতি একটি চ্যালেঞ্জ। এটি পৃথিবীর শেষ প্রান্তের চত্বর। সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসে উপরে তাকাতে, ছবি তুলতে, হাসতে ও ধ্যান করতে। পর্বতের সামনে প্রতিটি আত্মা ক্ষুদ্র ও পবিত্র হয়ে ওঠে। বেস ক্যাম্পের চারপাশে পাথরের তৈরি অসংখ্য ছোট ছোট টাওয়ার রয়েছে। তাদের বলা হয় নিমা স্তূপ। সিজাং সংস্কৃতিতে নিমা স্তূপ আশীর্বাদ ও ইচ্ছার প্রতীক। মানুষ বিশ্বাস করে যে যখনই একটি পাথর মাটিতে ফেলা হয়, তখন তা একটি ইচ্ছার প্রতিনিধিত্ব করে। অনেক পর্যটক নিমা স্তূপে তাদের ইচ্ছা লিখে রেখেছেন।
কেউ চিরস্থায়ী বন্ধুত্ব কামনা করে, কেউ স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রার্থনা করে। কেউ কেউ নীরবে লিখেছিলেন, পৃথিবী সুখময়, শান্তিপূর্ণ ও প্রশান্ত হোক। মানববাদা যেন মালভূমিতে শ্বাস নেই। আশীর্বাদ বাতাসের সাথে আকাশে উড়ে যায়, মেঘ ও কুয়াশা কেটে যায়। আমাদের চোখের সামনে সম্পূর্ণরূপে নিজেকে প্রদর্শন করছে ঝমোলাংমা পর্বত। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন পড়ছে, বাতাস বা বৃষ্টি যাই হোক না কেন, বছর যেমনই হোক না কেন, বিশ্বাস ও সৌন্দর্য কখনো অদৃশ্য হয় না। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়েন।